সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চান না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে গোলাগুলি, যুবক নিহত। ভেনেজুয়েলার পর মেক্সিকোতে সামরিক অভিযানের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশে আর কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান। শনিবার বনানীর একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে আলাপ আলোচনার মাধ্যমে বিভেদ দূর করে জাতীয় ঐক্য বজায় রাখাই সময়ের দাবি। সদ্য দলের চেয়ারম্যানের দায়িত্ব নেয়া তারেক রহমান শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেক সাংবাদিকের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন মতবিনিময়ের আয়োজন করেন তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরে বিগত 1.5 দশকের নিপীড়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী সংকটের কথাও শোনেন তারেক রহমান। আপনি জানেন না এখানে কি হয়েছে, আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। আমাদের হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। মিডিয়া অফিসে যখন আগুন দেয়া হয়, সংবাদপত্র অফিসে যখন আগুন দেয়া হয়, তখন কিন্তু আমার ভাবতে কষ্ট লাগে যে আমরা জাহান্নামে আছি না বেহেশতে আছি। দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে আগ্রহী, এই কথার মতো সত্যতা আছে, কিন্তু এই আগ্রহটাকে ভোটে পরিণত করতে হবে এবং তারপরে ক্ষমতায় যেতে হবে। এই তো কথা। এই কথার মধ্যে কিন্তু পুলিশ বাহিনী চলে আসে। তাদেরকে যদি আপনারা নতুন নৈতিকতা, মূল্যবোধে আপনারা শিক্ষিত করতে পারেন, তারা কিন্তু প্রস্তুত আছে আপনার সাথে কথা বলার জন্য। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। প্রায় 30 মিনিটের বক্তব্যে দলের নতুন চেয়ারম্যান বলেন, 5 আগস্টের আগে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাগিদ দেন গণতন্ত্র অব্যাহত রাখার। আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এ সময় নিজের ও বিএনপির পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন তিনি। কোনো রাজনৈতিক দলের নেতা, সদস্য কাউকে আমি আঘাত করতে চাইছি না। আমি আমার চিন্তাটা শুধু ওনাদের সামনে তুলে ধরতে চাইছি যে আসুন, মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার কর্মসংস্থান কী হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরো একটু বেশি হওয়া উচিত। দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করেছেন বিএনপি চেয়ারম্যান। এবং আপনারা যে কষ্ট করে অনুষ্ঠানে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে, এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে, বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। গত বছরের শুরুতে মূল্যস্ফীতি কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও পরে তা লাগামহীন হয়ে পড়ে। বিশৃঙ্খলা ছিল পণ্যের উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায়, নিশ্চিত হয়নি জ্বালানি নিরাপত্তা, আর বিনিয়োগ ছিল নিম্নমুখী। আজ সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি।
বহুমাত্রিক ঝুঁকি। বাংলাদেশের অর্থনীতি 2025-26 নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শিরোনামে শনিবার সংবাদ সম্মেলন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এতে উঠে আসে অন্তর্বর্তী সরকারের সময় মূল্যস্ফীতি ও বাজার ব্যবস্থার বিভিন্ন দিক। সৌর এবং বায়ু শক্তির অংশ খুব সামান্য এখানে বেড়েছে, আর দেশীয় গ্যাস এবং এলএনজি এই ক্ষেত্রে আমরা দেখছি যে বর্তমানে গ্যাস সরবরাহ কিছুটা কমেছে, তবে এলএনজি সরবরাহ অনেক বেড়েছে। ব্যাংকের তারল্য এবং ঋণ ইত্যাদির বিষয় যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে ব্যাংকে তারল্য রয়েছে কিন্তু ঋণের চাহিদা কম, কারণ বিনিয়োগ ক্ষেত্রে একটা স্থবিরতা দেখা গেছে। মজুরি যেহেতু বাড়ে নাই, মানুষের জীবনযাত্রার উপরে অত্যন্ত চাপ পড়েছে, নিম্ন আয়ের উপরে, এবং সেইটার ফলাফল আমরা দেখছি যে বিভিন্ন জরিপে যে দারিদ্র্য আবার বাড়তে শুরু করেছে। বর্তমান সরকারের আমলে জ্বালানি নিরাপত্তা ঝুঁকিমুক্ত রাখা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন সম্মানীয় এই ফেলো। ইম্পোর্ট তো 4%-এর মতো গ্রোথ হয়েছে। যেটা আমরা বলতে চেয়েছি সেটা হলো যে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে কমোডিটি প্রাইস কমেছে, সেহেতু কেবলমাত্র আমি যদি ডলারের অঙ্কে বা টাকার অঙ্কে যদি আমি প্রবৃদ্ধি দেখি, তাহলে এটা পুরা চিত্রটা দিবে না। আমাদের যে বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। সিপিডি বলছে গত 1.5 বছরে বহুমুখী উদ্যোগের কারণে আর্থিক খাতের ধস ঠেকানো গেছে, তবে সার্বিক অগ্রগতির জন্য দরকার সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন। সমস্ত সূচকগুলো কিন্তু একটা নেতিবাচক অবস্থায়, রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটাও কিন্তু পতনের দিকে। এই গত 1.5 বছরে এই পতনটাকে বন্ধ করা গেছে কোনো কোনো জায়গায়, যে একটা ফ্রি ফল, সেটা রিজার্ভটাকে ঘুরে দাঁড়াচ্ছে, এখন এসে এটা প্রায় 6 মাসের আমদানির সমতুল্য হয়েছে। সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে। সরকারি অর্থ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। দুই দিকের একটা মিশ্র অবস্থায় আমরা রয়েছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের গোলাগুলিতে নূর কামাল নামে এক যুবক নিহত হয়েছেন। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন 16-র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউসার নিহত নূর কামাল নয়াপাড়া 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা। তিনি জানান, গত রাত 1টার দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে ডাকাত নূর কামাল ও খালেক পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নূর কামাল গুলিবিদ্ধ হন। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে লেদা ক্যাম্প 24 IOM হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দায়িত্বরত এপিবিএন, পুলিশ, আনসার সদস্য সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার জানবো অন্যরকম এক খবর। কুমিল্লায় পাখি ও বন্যপ্রাণীর অভিভাবক আবুল কাশেম, তার চারপাশ যেন ছোট্ট এক চিড়িয়াখানা। সকাল হতেই কাশেমের বাড়ির আশপাশের গাছে জড়ো হয়ে বক, ঘুঘু, শালিক সহ বিভিন্ন পাখি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কাশেম ডাকলেই উড়ে আসে বক, ঘুঘু, ঝাঁপিয়ে পড়ে তার উঠানে। কোনোটা আসে খাবারের জন্য, কোনোটা আবার স্নেহের টানে। খরগোশ, বিড়াল, কুকুর সবই থাকে তার আশপাশে। কুমিল্লার মোহনা ও তিস্তা উপজেলার হাভাতিয়া নদী উড়ান বাতাকান্দিতে 2 উপজেলাকে ভাগ করেছে। নদীর উত্তর পারে বাড়িটি আবুল কাশেম ভূঁইয়ার। 1993 সাল থেকে প্রাণীদের প্রতি ভালোবাসার শুরু, কোনোটিকেই আটকে রাখেন না তিনি। দীর্ঘ 30-32 বছরের জার্নি, এখন আমার গ্রামের আশপাশে সবাই জানে যে আমি আসলে এই পাখিকে রেস্কিউ করি। সেজন্য ছোট ছোট ছেলেমেয়েরা যখনই তাদের সামনে এই পাখি বা জীবজন্তু বা প্রাণী এই অসুস্থ বা দুর্যোগে তারা আহত হয়, সেগুলো আমার বাড়িতে এনে দিয়ে যায়। অসুস্থ পাখি ও প্রাণীকে উদ্ধার করে চিকিৎসা করেন কাশেম। বাড়িতে তুলে আনেন অসহায় কুকুর বিড়ালকে। এছাড়া বাড়িতে আছে একজোড়া খরগোশ ও কবুতর। আমরা ডাক দিলে পাখি উড়ে যায়, আর কাশেম ভাই ডাক দিলে পাখি চলে আসে। কাশেম ভাইয়ের বাড়িতে আমরা সবাই আসি,
বক পাখি দেখার জন্য। তো সময় হয়ে গেলে পাখিগুলো যখন সুস্থ হয়ে যায় তো ওই পাখিগুলো উনি মুক্ত করে দেয়। প্রচার প্রসারণ আরো বেশি দরকার। পরিবেশ প্রেমী, পরিবেশ সচেতন সৃষ্টি করার জন্য সরকারের যেমন উচিত উদ্যোক্তা সৃষ্টি করা এবং সামাজিকভাবেও এর ব্যাপকতা ছড়িয়ে দেওয়া উচিত। আবুল কাশেমের বাড়িটি যেন হয়ে উঠেছে পাখি ও প্রাণীর জন্য নিরাপদ আশ্রয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার পর এবার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো ভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র দেশটিতে স্থল অভিযান চালাতে পারে বলে জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, মেক্সিকোর অপরাধী গ্যাংগুলো বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বন্যার মতো মাদক ও অবৈধ অভিবাসী পাচার করছে। যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে সাগর পথে এই গ্যাংগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং এরই মধ্যে 97% মাদক পাচার প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, এসব গ্যাংয়ের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সময় এসেছে এবং শিগগিরই যুক্তরাষ্ট্র মেক্সিকোতে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে। টানা 2 সপ্তাহ ধরে অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। শুরুতে শুধু অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ জানালেও বিক্ষোভকারীরা এখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের দাবি, চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে 200 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন শুধুমাত্র তেহরানের 6টি হাসপাতালে 206 বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানি মানবাধিকার সংগঠন HRANA শুক্রবার জানায়, 28 ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত 62 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, বিক্ষোভ যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। উভয় পক্ষের পাল্টা হামলায় অন্তত 22 জন নিহত এবং 173 জন আহত হয়েছেন। সহিংসতার জেরে গত কয়েকদিনে আলেপ্পোর আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকা থেকে অন্তত 1,62,000 মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন জরুরি সেবা প্রধান মোহাম্মদ আল রাজাব। আল জাজিরা বলছে, সিরীয় সামরিক বাহিনী শেখ মাকসুদ এলাকার প্রায় 55% এখন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ওই এলাকায় সিরীয় সেনাবাহিনী ব্যাপক তল্লাশি এবং অভিযান শুরু করায় পরিস্থিতি বর্তমানে থমথমে। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, আলেপ্পোতে তাদের অবস্থানগুলিতে SDF-এর হামলায় তাদের 3 সৈন্য নিহত এবং 12 জন আহত হয়েছেন। সিরিয়ার বর্তমান সরকার ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে এটি আলেপ্পোতে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। ডাম্বুলায় বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দ্বিতীয় টি-20 ম্যাচ। একটি বলও খেলা হয়নি, এমনকি সম্ভব হয়নি টস করাও। বৃষ্টির দাপটে ভেসে গেছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের টি-20 ম্যাচ। ডাম্বুলায় টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দল দুটির। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় রাত 8:30টার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম টি-20তে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে আছে পাকিস্তান। এর সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চান না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে গোলাগুলি, যুবক নিহত। ভেনেজুয়েলার পর মেক্সিকোতে সামরিক অভিযানের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।